এক টুকরো ছেঁড়া ময়লা কাপড়ের সৌন্দর্য ছড়াতে পারে যদি সেটাকে পরিষ্কার পরিপাটি করে তার সৌন্দর্য ছড়ানোর সুযোগ করে দেওয়া হয়। হয়তো বিলাসবহুল বাড়ি গাড়ি নেই, কিন্তু মাথা গোজার মতো একটা আশ্রয় তো আছে। সেই আশ্রয়টা আপনার মনের মাধুরী মিশিয়ে হাতের ছোঁয়ায় স্বর্গ করে তুলবেন। অন্যের কাছে ভাঙাচোরা, কিন্তু আপনার কাছে সেটা স্বর্গ। দিন শেষে একটা জিনিস ভাববেন, আমার থেকে তো পৃথিবীতে কত মানুষ কত বাজেভাবে বসবাস করছে, তার থেকে তো আমি অনেক ভালো আছি। এটাই শুকরিয়া। গ্রামে রান্নার জন্য কোনো চিন্তা করতে হয় না, যদি বাড়িতে কোনো তরকারি নাও থাকে। আজ যেমন বাড়িতে তেমন কিছুই ছিল না, ভাবছিলাম সকালে কি রান্না করব। এই জন্য মা মেয়েতে মিলে চলে আসলাম আলু খেতে। এইটা কিন্তু আমাদেরই আলু ক্ষেত। বাচ্চাকে ছোট থেকে একটু কাজ শেখানোর চেষ্টা করবেন। আপনি যা করেন ওকেও তাই একটু করানোর চেষ্টা করবেন, যেন বড় হয়ে কাজের প্রতি তার কোনো অনীহা চলে না আসে। তো এই যে মা মেয়েতে কিন্তু অনেকগুলো আলু উঠাইলাম। আলুগুলো খুব ভালো না হলো মাঝামাঝি হয়েছে, তাতেই অনেক। বাড়িতে ফিরে রান্না করতে হবে, সেই জন্য বালতিতে পানি ভরতে দিয়ে আসলাম। এইখানে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হয়, আর এইটা শুধু আমি রান্নার জন্য ব্যবহার করি। তো পানি ভরতে ভরতে এইদিকে হাঁড়ির গায়ে ছাইটাও ভালোভাবে দিয়ে নিলাম। ভাবছি যতক্ষণে পানিটা ভরা হবে ততক্ষণে ছাইও শুকিয়ে যাবে। তারপরে কিন্তু চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি সেই বৃষ্টির পানি দিয়ে। পরিষ্কার পানি দিয়ে যদি চাল ধোয়া হয় তাহলে কিন্তু ওই চালের সুন্দর ভাত হয়, যদি কিনা সেই পানিতে কোনো ময়লা না থাকে। ভাতটা কিন্তু একদম ধবধবে সাদাই হবে। এখন চুলাটাও ধরিয়ে নিচ্ছি। ইরার যে খাবারের প্যাকেটগুলো বাদ পড়ে সেইগুলো আমি বাইরে ফেলে না দিয়ে চুলা ধরানোর কাজে ব্যবহার করি। চুলাও ধরে যায়, বাইরে ময়লা আবর্জনাও কিন্তু কম হয়। এখন ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু রান্নার জন্য তরকারিগুলো কেটে নিতে আসলাম। ভাবলাম ভাত তো হতে একটু দেরি হবে, তার ভিতরে আমি কেটে বেটে সব কিছু গুছিয়ে নিতে পারবো। একা হাতে রান্না যেহেতু করতে হবে, যদি একটু গুছিয়ে না করি তাহলে কোনোভাবেই এগোতে পারবো না। আর আজকে আলুর ডাল রান্না করা হবে। ক্ষেত থেকে যে আলু উঠিয়ে আনলাম সেই দিয়ে ডাল ছাড়া আলুর ডাল রান্না হবে। এই যে তরকারি কাটতে কাটতে ভাতে বলকও চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না ভাতটা হতে। ভাবলাম সেই ফাঁকে একটু বাটাবাটির কাজটা সেরেই নিই। রসুন থেতো করে নিলাম বাকারের জন্য। কিছু আদা ফেঁসা রসুন ছিল, সেইগুলো সুন্দরভাবে বেটে নিলাম। তারপরে কিছু জিরে মরিচ ছিল, সেটাও বেটে নিলাম। রান্নার আগে যদি সব কিছু একটু হাতের কাছে গুছিয়ে নিয়ে বসা যায় তাহলে দৌড়োদৌড়ি ছুটোছুটি একটু কম করাই লাগে। এই যে দেখো আমার রান্নার আগের পূর্ব প্রস্তুতি। ভাতটা এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপরে আলুর ডাল রান্না করার জন্য কড়াই বসিয়ে তার ভিতরে আলু দিয়ে পানি দিয়ে সব মশলা আমি একে একে দিয়ে দেব। এখন এর ভিতরে তেল দেব না, তেলটা আমি বাকারে দিয়ে দেব। আমার গ্রামীণ সাদামাটা জীবন আর সহজ সরল জীবনধারা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। বাকার দিয়ে দিলাম। এখন কিন্তু ডাল খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, ডাল ছাড়া আলুর ডাল। ভাতগুলো এখন আমি সব হাঁড়ি থেকে নামিয়ে নেব, যেহেতু হাঁড়ি আমার মেজে রাখতে হবে। যখন যেই কাজ প্রয়োজন তখন সেই কাজ যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয়। না শেষে চলে আসলাম ক্ষুধার্ত মুরগিগুলোকে একটু খেতে দিতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে তাদের খেতে দেওয়া হয়নি। মুরগিগুলো পেট ঠান্ডা করুক, ততক্ষণে আমি একটু মাঝামাঝি করে আসি। যে প্রথমে ছাই দিয়ে প্লেটগুলো সব ভালোভাবে মেজে নিলাম। ছাই দিয়ে যদি প্রতিদিন মাজা যায় তাহলে কিন্তু প্লেট চকচক করবে একদম। স্টিলের প্লেট যাদের, তাদের কথাই বলছি। মেজে নেওয়ার পরে ধুয়ে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে তার গায়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে একবারে পানি ঝরানোর জন্য এইখানে সব উপুড় করে দিচ্ছি। ভাবছি মাজার জায়গাটাও একটু নোংরা হয়ে আছে, অপরিষ্কার, একটু পরিষ্কার করে আসি। এই জন্য সেইখানটা এসে একটু পরিষ্কার করে দিচ্ছি পানি দিয়ে। ড্রামে যেহেতু কালকে পানি উঠাইছিলাম, সেই জন্য আজকে যে পানিটুকু ছিল সেইটুকু দিয়ে সব এই জায়গাটা ধুয়ে নিলাম। আবার পুনরায় ড্রামটা ভর্তি করে নেব এই পানি দিয়ে, কারণ এখন কারেন্ট সব সময় থাকে না। সেই জন্য যখনই পারি ড্রাম ভরে রাখি, যেন পরবর্তীতে কোনো কিছু ধোয়াধুয়ি করতে
আমাকে পানির জন্য অপেক্ষা করে বসে না থাকতে হয়। এখন এই যে গরম পানি দিয়ে কাপড়গুলো ভালোভাবে ভিজাতে দিলাম। ভিজাতে দিয়ে ঘরের ভিতর চলে এসে জানালাটা খুলে দিলাম। জানালা খোলা মাত্রই কি সুন্দর হাওয়া বইল। মনে হলো মনের ভিতরটা একবারে প্রশান্ত হয়ে গেল। সারাদিনের ক্লান্তি যেন একটু হলেও কম হয়ে গেল। ঘরের বিছানাগুলো সুন্দরভাবে ঠিক করে পরিপাটি করে নিলাম। তারপরে ঘরের মেঝেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ময়লা ধুলো যেগুলো ছিল সব কিছু বাইরে বের করে নিলাম। ঝাড়ু দেওয়ার সময় যদি ঘরের যে জিনিসপত্রগুলো থাকে তার ভিতর থেকে ঝাঁটা দিয়ে ভালোভাবে বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো ময়লাই জমে থাকে না। ঝাড়ু দেওয়া শেষে কাপড়গুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন ছাদে রোদে মেলে দিচ্ছি। আজকে বাতাস একটু কম আছে, সেই কারণে কোনো ক্লিপার জামা কাপড়ে দিলাম না। রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া হয়নি, অগোছালো হয়ে পড়ে আছে। ভাবলাম রান্নাঘরের ভিতরটা এবার একটু ঝাড়ু দিয়ে নেওয়া যাক। একজন মেয়ে থেকে সংসারী মা হওয়ার গল্প। কখনো কি মায়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে আগে দেখেছিলাম মায়ের দায়িত্ব আসলে কতটা বেশি? রান্নাঘর ঝাড়ু দেওয়া শেষে এখন রান্নার জায়গাটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু রান্নার পরে নেপে নেব, সেই কারণে গোবর দিয়ে আমি সব সময় নেপি না, কিন্তু আজ একটু কাদার সাথে গোবর মিশিয়েছি, কারণ গোবরেরও কিন্তু একটা কাজ আছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মূল্য আছে। যে যেমন জিনিস তার জায়গা থেকে তার মূল্যটা ঠিক তেমন। খালি মাটি দিয়ে নেপলে চুলা বেশি দিন আসলে টেকে না, আর যদি একটু গোবর মেশানো হয় তাহলে চুলাটা কিন্তু টেকসই হয় ভালো, আর ভেঙে চুরে যাওয়ার ঝামেলাটাও কম থাকে। তো এই ছিল আজকের আমার গ্রামীণ আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।